Okay, welcome all of you to the class. This is B.Ed Honors third semester, subject English. Today we'll discuss Unit 3, Curriculum, Textbook and ELT in Bangladesh. Today we'll discuss actually curriculum, the National Curriculum 2012. স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? আছি ভালো। Okay. Now can you see my screen? Curriculum, textbook and ELT in Bangladesh. জি স্যার। Okay. So here the topics are curriculum, textbook and ELT. Three topics. So today we'll discuss curriculum, and here are more than one parts. Curriculum 2012 and more other part. So today we'll discuss actually curriculum 2012. So at first, what is curriculum? So let's discuss. Curriculum is one of the most important elements for teaching and learning. It lies at the center of any education system and gives a framework as guidance to concerned personnel like teachers, policymakers, education administrators, textbook writers for supporting teaching and learning. This is a complete set of instructions that contain information about who, why, what, when, and how to teach. It shows the ways of assigning their learning as well. So you can say curriculum is a complete set of instructions that contain information about who, why, what, when, and how to teach. It shows the ways of assessing their learning as well. That is, here at first, who, why, what, when, and how. Then these are the process of learning, but assessing, that is why it shows the ways of assessing their learning as well, if the students have learned or not. To check, assessment is important. So assessment is related to curriculum. Okay, this is the continuation of the previous slide. A curriculum indicates the aims and objectives of education, attainable learning outcomes, subjects and their contents, guidelines for teaching learning activities, and the other necessary instructions. Here we can discuss in Bangla also for our better understanding. So curriculum indicates, তাহলে কারিকুলামে কি থাকে, আমরা কি পাই এখানে? The aims and objectives education. প্রথম টার্গেট হলো যে আমরা যে শিক্ষা অর্জন করি বিভিন্ন স্তরে তার কি লক্ষ্য উদ্দেশ্য, সেটা কারিকুলামে বলা থাকে। তো সেই লক্ষ্য এবং উদ্দেশ্যকে অ্যাচিভ করতে হলে আমাদেরকে কি করতে হবে? আমাদের কিছু লার্নিং আউটকামস সেট করতে হবে, সেগুলোকে বলা হয় অ্যাটেইনেবল লার্নিং আউটকামস। লার্নিং আউটকামস, এখানে অ্যাটেইনেবল বলার উদ্দেশ্য কি? যে আমরা এমন লার্নিং আউটকামস সেট করব যেগুলো আমরা অর্জন করতে পারি। আমাদের চাহিদা অনেক থাকতে পারে, বিশ্বের চাহিদা অনেক থাকতে পারে, কিন্তু আমরা যা অর্জন করতে পারি না বা পারবো না সেটা তো আমরা সেট করতে পারি না। আমাদেরকে এমন লার্নিং আউটকাম সেট করতে হবে যেটা আমরা অর্জন করতে পারি, সেজন্য বলা হয়েছে অ্যাটেইনেবল। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? যে কেউ একজন রেসপন্স করো। আচ্ছা, হ্যাঁ, আমি মাঝে মাঝে জিজ্ঞেস করবো, না হয় যদি আমি বুঝতে পারবো না যে আমি অনেকক্ষণ কথা বলার পরে কেউ কিছু শুনেই নেই, তাহলে তো সমস্যা। তাহলে এই অ্যাটেইনেবল লার্নিং আউটকামস, এটাই কিন্তু আমাদের টার্গেট থাকে যে কারিকুলামে। তারপর আর কি থাকে? সাবজেক্টস এন্ড দেয়ার কন্টেন্টস। সাবজেক্ট থাকে, কিন্তু সেই সাবজেক্টে কি পড়ানো হবে সেগুলো হলো তার কন্টেন্টস। যেগুলো পড়ানো হয় সেগুলো হলো কন্টেন্টস। যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োলজি, এগুলো আমাদের সাবজেক্টস, কিন্তু ওই সাবজেক্টে কি থাকবে সেগুলো হলো তার কন্টেন্টস। আচ্ছা, গাইডলাইন্স ফর টিচিং লার্নিং অ্যাক্টিভিটিস, সেগুলো কিভাবে শেখানো হবে, শিক্ষার্থীরা কিভাবে শিখবে, শিক্ষকরা কিভাবে শিখাবে,
সেই বিষয়ে গাইডলাইন দেওয়া থাকে এই কারিকুলামে। অ্যান্ড দ্য আদার নেসেসারি ইনস্ট্রাকশনস, এবং প্রয়োজনীয় আরও কিছু ইনফরমেশন বা নির্দেশনা সেখানে দেওয়া থাকে। কারিকুলাম ইজ দ্য প্রি প্ল্যান ফর ইমপ্লিমেন্টিং এডুকেশন প্রোগ্রামস অ্যান্ড ওয়ার্কস অ্যাজ দ্য বেসিস অফ ডেভেলপিং টেক্সট বুকস অ্যান্ড আদার টিচিং ম্যাটেরিয়ালস অ্যাজ ওয়েল অ্যাজ কন্ডাক্টিং টিচিং লার্নিং অ্যাক্টিভিটিস। আমরা একটু আর পিছনে ফিরে যাই। কারিকুলাম ইজ দ্য প্রি প্ল্যান, কারণ আমরা যখন একটা শিক্ষা ব্যবস্থা যখন সেট করা হয় এটা আগে পরিকল্পনা করে নেওয়া হয়, প্রি প্ল্যান, পূর্ব থেকে এটা পরিকল্পনা করে তারপরে কাজ শুরু হয়। বিষয়টা এমন নয় যে আমি কাজ শুরু করলাম আর কাজের সাথে সাথে আমি পরিকল্পনা করে প্রতিদিন আগালাম, বিষয়টা এরকম না। আগে প্ল্যানটা সেট করা হয় পুরো, তারপরে সেটা অনুসারে কাজ করা হয়। সেই জন্য এটাকে বলা হচ্ছে প্রি প্ল্যান ফর ইমপ্লিমেন্টিং এডুকেশন programs and works as the basis of developing textbooks and other teaching materials। আচ্ছা, তো এই টেক্সট বুক, এখন একটা প্রশ্ন হলো যে আগে কারিকুলাম রেডি করা হয় না আগে টেক্সট বুক লেখা হয়, কোনটা আগে করা হয়? যে কেউ একজন অ্যান্সার করো দেখি, কোনটা আগে হয়, টেক্সট বুক আগে না কারিকুলাম আগে? স্যার আগে তো কারিকুলাম। আগে কারিকুলাম, হ্যাঁ, থ্যাংক ইউ। কারণ কারিকুলাম আগে তৈরি করা হয়, সেই কারিকুলামে আমাদের লার্নিং আউটকামস সেট করা হয়, সেই লার্নিং আউটকামস অ্যাচিভ করার জন্য আমাদেরকে একটা ম্যাটেরিয়ালস হিসাবে, উপকরণ হিসাবে টেক্সট বুক লেখা হয়। তো সেই টেক্সট বুকটা লেখা হয় এবং আর অন্যান্য উপকরণ অর্থাৎ পাঠ সহায়ক আরও যে উপকরণগুলো সেগুলো তৈরি করা হয়। অ্যান্ড এই যে অ্যাজ কন্ডাক্টিং টিচিং লার্নিং অ্যাক্টিভিটিস, এবং কিভাবে সেই শিক্ষা ব্যবস্থাটা পরিচালনা করা হবে সেটাও কারিকুলামে বলা থাকে। আমরা তোমাদেরকে একটা কারিকুলামের কপি দিয়েছিলাম, কেউ হয়তো কিছু পড়েছো বা না পড়ে থাকতে পারো বা পড়ে থাকতে পারো, তো সেগুলো পড়লে ভিতর থেকে বুঝে। বলো। হ্যাঁ, স্লাইডের আগে আমি স্লাইডের আগে বেশ আগে একটা কপি দিয়েছিলাম, সফট কপি কারিকুলামের। তো সেখানে সেটা হলো পুরো কারিকুলাম, আমরা সেটা আবার একটু কথা বলবো নিয়ে। সেখানে খেয়াল করে দেখা যাবে যে সেই কারিকুলামে কিন্তু পুরো সিস্টেমটার কথা বলা থাকে যে আমাদের কি হবে কিভাবে হবে সেগুলো। আচ্ছা, এবার আমরা দেখি দ্য ন্যাশনাল কারিকুলাম 2000, অনেক পড়ে আসছে। দ্য ন্যাশনাল কারিকুলাম অফ, হ্যাঁ এটা আমরা এখন যেটা নিয়ে কথা বলছি। ওয়েটিং রুমে নাকি আরো লোকজন আছে, একটু ওয়েট করছে দেখি কারা কারা আছে। আর কেউ নেই। এবার দেখো দ্য ন্যাশনাল কারিকুলাম 2012। তোমরা তোমাদের যে কারিকুলামের যে কপিটা দেওয়া আছে সেখানে দেখো, ওখানে লেখা আছে 2022 এরকম লেখা আছে মনে হয়। দ্য ন্যাশনাল কারিকুলাম 2022, আসলে 22 তো হওয়ার কথা না, 12ই হবে। সেখানে কোথাও হয়তো একটু ভুল হয়েছে, কারণ যে কারিকুলামে এখনো রেডি হয় নাই, যেই সাল এখনো আসে নাই, সেই কারিকুলাম নিয়ে তোমরা এখন কথা বলতে পারি না। আমরা কথা বলবো যেই কারিকুলাম এখন চলছে, চলমান যেটা বাংলাদেশে চলছে এখন, দ্য ন্যাশনাল কারিকুলাম 2012। কিন্তু তোমাদের যে কারিকুলামটা দেওয়া আছে যে অনার্স থার্ড সেমিস্টারে, যেখানে ইংলিশে এখানে বলা আছে যে কয়েকটি কারিকুলামের কথা বলা আছে, সেখানে এটা লেখা আছে 2022 এরকম মনে হয়। ওইটা 22 হবে না, আসলে এটা হবে 2012 হবে, যেটা এখন রানিং চলছে আমাদের দেশে। তো আমরা দেখি এখানে কি বলা আছে। The new English curriculum of the secondary level of Bangladesh was published in the year 2012. This curriculum was developed on the basis of the National Education Policy 2010. আচ্ছা, এই যে ন্যাশনাল এডুকেশন পলিসি 2010 অর্থাৎ আমাদের যে জাতীয় শিক্ষানীতি 2010, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশের জন্য। এই শিক্ষানীতিতে বলা আছে কি করতে হবে আমাদের শিক্ষা ব্যবস্থায়, সেটাকে ভিত্তি করে আমাদের এই জাতীয় কারিকুলাম যেটা রচনা করা হয় সেটা 2012 সালে প্রকাশ করা হয়। দ্য নিউ এডুকেশন পলিসি এমফাসাইজেস, একটা জিনিস খেয়াল করো, আমাদের কিছু কিছু লেখা দেখা যাচ্ছে রেড মার্ক করা আছে নিচে। এখন রেড মার্কের উদ্দেশ্য কি? কম্পিউটারে যখন রেড মার্ক করা থাকে বুঝতে হয় এই বানানটাতে ভুল আছে, মিস্টেক্স, বানানে কোনো সমস্যা আছে। হ্যাঁ, সমস্যা আছে। এখানে সমস্যাটা কি? এখানে সমস্যাটা হলো একটা হলো ব্রিটিশ স্পেলিং, একটা হলো আমেরিকান স্পেলিং। এই জায়গাতে যখন সমস্যা হবে তখন রেড মার্ক দেখাবে। অর্থাৎ এমফাসাইজ ইজ এস, এখানে জেড দিয়ে করা হয় এটা এমফাসাইজ। এই জন্য কোনো জায়গায় কোনো দেশের বানানে জেড আর কোনো দেশের বানানে এস। একটা হলো ব্রিটিশ প্রনাউন্সিয়েশন, একটা হলো আমেরিকান প্রনাউন্সিয়েশন, ব্রিটিশ স্পেলিং আমেরিকান স্পেলিং। এই কারণে দেখো কোনো কোনো জায়গায় একদম রেড মার্ক করা আছে। আচ্ছা, তো আমরা আবার আসি। দ্য নিউ এডুকেশন পলিসি এমফাসাইজেস অন ট্রান্সফর্মিং লার্নার্স ইনটু স্কিলড পারসন টু পারফর্ম ইফেক্টিভলি ইন দিয়ার ওয়ার্ক প্লেসেস। এই কথা দিয়ে কি বোঝাচ্ছে? এইটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আমাদের শিক্ষা ব্যবস্থার জন্য। কি বলা হচ্ছে? নিউ এডুকেশন পলিসি এমফাসাইজেস, আমাদের যে শিক্ষানীতি এখানে জোর দেওয়া হয়েছে, কিসের উপরে জোর দেওয়া হয়েছে? এমফাসাইজ করা হয়েছে কিসের উপরে?
অন ট্রান্সফর্মিং লার্নার্স, এই লার্নারদেরকে ট্রান্সফর্ম করতে হবে কিসে থেকে, ইনটু স্কিলড পারসন, যেন তারা দক্ষ মানুষে পরিণত হয়, দক্ষ জনশক্তিতে পরিণত হয়, টু পারফর্ম ইফেক্টিভলি, যাতে কার্যকরভাবে সে তার কর্মক্ষমতা প্রকাশ করতে পারে, কোথায়, ইন দিয়ার ওয়ার্ক প্লেসেস, অর্থাৎ যে যেখানে কাজ করবে বাস্তব জীবনে প্র্যাকটিক্যাল লাইফে, সেখানে যেন সে একজন দক্ষ মানুষ হয়ে গড়ে উঠে। এই দক্ষ মানব সম্পদ তৈরি করার জন্য আমাদের কারিকুলাম, এই জাতীয় যে শিক্ষানীতি 2010-এ জোর দেওয়া হয়েছে। কারণ শিক্ষা মানুষ অর্জন করতে পারে যে শুধু সে জানার জন্য অর্জন করলো, কাজ করা নাও করতে পারে, এটা একটা ভাববাদী কথাবার্তা হতে পারে। কিন্তু প্র্যাকটিক্যালি হলো কি, মানুষ শিক্ষা অর্জন করে সেই শিক্ষাটা বাস্তব জীবনে প্রয়োগ করে সে কিছুটা পরিবর্তন করে, কিছু একটা করে, বা একবারে কমপক্ষে সে তার জীবন ধারণ করতে হবে, কোনো কাজ করে তার জীবিকাকে সিলেক্ট করতে হবে, তাহলে যাতে সে তার কার্যকরভাবে তার বাস্তব জীবনে সে পারফর্ম করতে পারে, কাজ করতে পারে, সেইটাকে টার্গেট রেখেই জাতীয় শিক্ষানীতি 2010 রচনা করা হয়েছে। আর তার উপর ভিত্তি করে আমাদের এই কারিকুলামটা রচনা করা হয়েছে। ইংলিশ হ্যাজ বিকাম অ্যান ইনএভিটেবল পার্ট। ইনএভিটেবল অর্থ মানে কি, কে বলতে পারো এটা, এই শব্দের অর্থ কি? আবশ্যকীয়। আদর্শ, ইনএভিটেবল এটা হলো অপরিহার্য, মানে বাদ দেওয়া যায় না, অপরিহার্য, অচ্ছেদ্য। অ্যান ইনএভিটেবল পার্ট অফ কমিউনিকেশন ইন সাম ওয়ে অর দ্য আদার ইন এনি ওয়ার্ক প্লেস। আচ্ছা, যে ইংলিশ হয়ে গেছে কি আমাদের কাজের কোনো না কোনোভাবে একবারে একটা অবচ্ছেদ্য অংশ। ইংলিশ সাবজেক্টটা আমাদের কর্মজীবনের কোনো না কোনোভাবেই, এটা যে কোনোভাবেই হোক, একটা অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। ফর এক্সাম্পল, দ্য কর্পোরেট এনভায়রনমেন্ট ক্যান নট গো ইভেন ওয়ান ডে উইদাউট ইংলিশ। যে কর্পোরেট ব্যবসাগুলো হয়, যেহেতু এগুলো মাল্টিন্যাশনাল ব্যবসা, পৃথিবীর বিভিন্ন দেশের সাথে তাদের যোগাযোগ রক্ষা করে ব্যবসা বাণিজ্য করতে হয়, তো সেখানে ইংলিশ ভাষা ছাড়া ওদের একদিনও চলা সম্ভব নয়। ইংলিশ ছাড়া তারা ব্যবসা করবে সেটা সম্ভব নয়। এখন গ্রামের ছোট দোকান, মুদির দোকান, সে ব্যবসা করতে পারে, ছোট একটা দোকানদার ব্যবসা করতে পারে, কিন্তু বড় বড় ব্যবসায়ীগুলো, সেখানে তাদের যা ডকুমেন্টস থাকে, আদান প্রদান হয়, সেগুলো তো ইংলিশে থাকে, তো তাদের ইংলিশ ছাড়া একদিনও চলে না। আচ্ছা, তো আমরা এবার পরের স্লাইডে যাই। কি আছে, এটা আমরা পরের স্লাইডে, যে পূর্ববর্তী স্লাইড ছিল তারই ধারাবাহিকতা এটা, এই জন্য এই কন্টিনিউ। ভবিষ্যতে যদি তোমরা স্লাইডে দেখো এরকম লেখা আছে ব্র্যাকেটে, এটা কন্টিনিউয়েশন, সংক্ষেপে লেখা হয়েছে এইটুকু, এটা পুরোটা হলো আসলে কন্টিনিউ করা। আচ্ছা, লার্নার্স মে অলসো ফাইন্ড সাম জব অ্যাব্রড হোয়ার দে উইল নিড টু ইউজ ইংলিশ। বিদেশে চাকরি করতে ইংলিশ লাগবে, অ্যাকর্ডিং টু দ্যাট রিকোয়ারমেন্ট, আর সেই চাহিদার আলোকে the National Curriculum 2012 has planned the teaching and learning at the secondary level in such a way so that learners can have fulfill opportunity to practice English. যে বাস্তব জীবনে যে কাজ করবে, এখানে রেড মার্ক কেন প্র্যাকটিসে? দেখো প্র্যাকটিস সাধারণত এটা সি দিয়ে লেখা হয়, কিন্তু PRAC TICE লেখা হয়, ওইটা হলো নাউন। প্র্যাকটিসটা যখন লেখা হয় ওটাকে নাউন হিসেবে ব্যবহার করা হয়, ভার্ব হিসেবেও ব্যবহার করা হয়, কিন্তু আসলে প্র্যাকটিক্যালি এখন ইউএস আমেরিকান যে স্পেলিংয়ে এর কোনটা ভার্ব কোনটা নাউন, এটাকে আলাদা করার জন্য সি এর জায়গায় এস ব্যবহার করা হয়, এটা হলো ভার্ব। দেখো তার আগে টু দেওয়া আছে, তাহলে যাতে তারা এই ইংলিশটা প্র্যাকটিস করতে পারে, সেই সুযোগটা পায়, সেই ব্যবস্থাটাই রাখা হয়েছে আমাদের মাধ্যমিক স্তরের শিক্ষা ব্যবস্থায়। This curriculum of Bangladesh has made English language learning compulsory for all learners with a view to transforming them into competent users of English. এই লাইনটাকে আমরা একটু ব্যাখ্যা করে দেখি, যে দিস কারিকুলাম অফ বাংলাদেশ হ্যাজ মেড ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিং, যে ইংরেজি ভাষার শিক্ষাটাকে বাংলাদেশে কি করা হয়েছে, কম্পালসারি ফর অল লার্নার্স, সকল শিক্ষার্থীর জন্য, উইথ এ ভিউ টু, উদ্দেশ্যে, কি উদ্দেশ্যে, ট্রান্সফর্মিং দ্যাম ইনটু কম্পিটেন্ট ইউজার্স অফ ইংলিশ, যাতে তারা দক্ষ ব্যবহারকারী হয়, অর্থাৎ ইংরেজি ভাষাটা যেন তারা দক্ষতার সাথে ব্যবহার করতে পারে। এখানে একটা জিনিস একটু কনফিউশন থাকতে পারে, সেটা ক্লিয়ার করে দিই। দেখো টু এর পরে ট্রান্সফর্মিং দেওয়া আছে, ভার্বের সাথে আইএনজি দেওয়া আছে। আমরা জানি সাধারণত ভার্বের, হ্যাঁ আমরা জানি সাধারণত ভার্বের পরে, টু এর পরে ভার্বের নরমাল ফর্ম বসে, বেস ফর্ম হয়, আইএনজি ফর্ম হয় না। কিন্তু এই পুরোটা ফ্রেজ যখন একসাথে থাকে, উইথ এ ভিউ টু, এইটুকু যখন থাকে তখন ভার্বের সাথে আইএনজি হয়, এটা এক্সেপশনাল রুল, এটা মনে রাখতে হবে, কারণ এটা কাজে লাগে, বিভিন্ন জায়গায় কারেকশন আসে।
উইথ এ ভিউ টু যদি থাকে তখন এটা ভার্বের সাথে আইএনজি হবে, এই জন্য এখানে ট্রান্সফর্মিং লেখা আছে। আর মাঝখানে তোমরা যদি কেউ কিছু না বোঝো কোশ্চেন করো কিন্তু। আচ্ছা, ন্যাশনাল কারিকুলাম। আচ্ছা, এবার দেখো কি কারিকুলাম এক্সপেকটেশনস। এখন তো আমরা এতক্ষণ দেখলাম কারিকুলামের যে আমাদের প্রয়োজন কেন, কি দরকার সেটা দেখলাম। কারণ কারিকুলাম কি প্রত্যাশা করে আমাদের কাছ থেকে সেটা আমরা এখন দেখি। তো বলছে কারিকুলাম এক্সপেকটেশনস, কারিকুলামের যে চাহিদাটা কি সেখানে সেটা বলা আছে। ন্যাশনাল কারিকুলাম ইজ প্রিপেয়ার্ড ফলোইং দ্য এডুকেশন পলিসি অ্যান্ড দ্য কন্টেন্টস ফর এনি সাবজেক্ট আর সিলেক্টেড অ্যাকর্ডিং টু দ্য এক্সপেকটেশনস অফ দ্য কারিকুলাম। যে কোনো টেক্সট বুকের ভিতরের যে কন্টেন্ট অর্থাৎ বিষয়বস্তু সিলেক্ট করা হয় সেই কারিকুলামের দিকে টার্গেট করে, কারিকুলামে যা বলা আছে সেটাকে ফুলফিল করার জন্য, সেটাকে অ্যাচিভ করার জন্যই সেগুলো সিলেক্ট করা হয়। The National Education Policy of Bangladesh asserts that our students should be made competent according to the future job needs at home and abroad. দেশে এবং বিদেশে যে সমস্ত চাকরি তারা ভবিষ্যতে করবে তার জন্য তাকে উপযুক্ত করেই তৈরি করতে হবে, সেটা এই কারিকুলাম সেই বিষয়ে নিশ্চয়তা দিচ্ছে। আচ্ছা, তো এখানে কি আছে কারিকুলাম এক্সপেকটেশনস, আর কি আছে লার্নার্স আর এক্সপেক্টেড টু বি কম্পিটেন্ট ইন দ্য সেক্টর অফ। আচ্ছা, আমরা তো এতক্ষণ বলছি যে তারা কম্পিটেন্ট হবে, দক্ষতার সাথে ভাষাটা ব্যবহার করবে, কোন কোন ক্ষেত্রে ব্যবহার করবে তার কিছু সম্ভাব্য এরিয়া এখানে দেওয়া হয়েছে। যে ইন দ্য সেক্টর অফ কি কি, সেই সেক্টরগুলো ট্রেড, কমার্স, মেডিকেল অ্যাসিস্ট্যান্স, হায়ার এডুকেশন অ্যান্ড অ্যাক্সেস টু ইনফরমেশন। সম্ভাব্য ক্ষেত্রগুলো হলো এই ক্ষেত্রগুলোতে যাতে তারা দক্ষতা অর্জন করতে পারে সেই লক্ষ্য রেখেই এই মাধ্যমিক স্তরের কারিকুলামটা রচনা করা হয়েছে, ইংলিশ কারিকুলাম। এরপরে আমরা দেখি এরপরে আরো কি আছে, ওই পয়েন্টগুলোর সাথে আরো যুক্ত হবে। মোরওভার আরো যুক্ত হচ্ছে কি, অ্যাজ এ রেসপন্স টু ওয়ার্ল্ড ওয়াইড কল ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, যে বিশ্বব্যাপী টেকসই যে উন্নয়ন তার যে চাহিদা, তার যে আহ্বান, সেই আহ্বানের উত্তরে আমাদেরকে কি করতে হচ্ছে, এডুকেশন সিস্টেম অফ বাংলাদেশ রিকোয়ার্স টু বি অ্যাপ্রোপ্রিয়েট টু মেক লার্নার্স ওভারকাম অল দ্য ব্যারিয়ার্স। তার মানে বাংলাদেশের কারিকুলামে আমাদের কাছে প্রত্যাশা করছে কি, তার রিকোয়ার্স কি, চাহিদা কি, টু বি অ্যাপ্রোপ্রিয়েট হতে হবে কোথায়, টু মেক লার্নার্স, সে লার্নাররা কি করবে, ওভারকাম অল দ্য ব্যারিয়ার্স, যে সমস্ত প্রতিবন্ধকতা আসবে তার প্র্যাকটিক্যাল লাইফে, রিয়েল লাইফ সিচুয়েশনে, সেগুলো যাতে সে ওভারকাম করতে পারে সেই রকম করে তাকে উপযুক্ত করে গড়ে তুলতে হবে। এরপরে কি আছে, অ্যান্ড বি ওয়েল এস্টাবলিশড এনিহোয়ার ইন দ্য ওয়ার্ল্ড ইন দিয়ার ফিউচার লাইফ, পৃথিবীর যে কোনো জায়গায় তাদেরকে সুপ্রতিষ্ঠিত করতে পারে যেন ভবিষ্যতে, সেই চিন্তা রেখেই এটা করা হয়েছে। আচ্ছা, তারপর আমরা এবার দেখি কি আর কি আছে, দো ইংলিশ সাবজেক্ট হ্যাজ বিন মেড কম্পালসারি অ্যালং উইথ সাম আদার সাবজেক্টস, যে অন্যান্য সাবজেক্টের সাথে যদিও ইংলিশ সাবজেক্টই কম্পালসারি করা হয়েছে, টাইপ অফ কন্টেন্ট অফ ইংলিশ ইজ নট দ্য সেম অ্যাজ দ্য আদার সাবজেক্টস দ্যাট আর টট, যে অন্যান্য বিষয়ে যে সমস্ত কন্টেন্ট, যে সমস্ত বিষয়বস্তু পড়ানো হয় আর ইংরেজির যে বিষয়বস্তু সেগুলো এক নয়। আচ্ছা, ইন এ কন্টেন্ট বেসড সাবজেক্ট লার্নার্স আর এক্সপেক্টেড টু কনসিভ কন্টেন্টস, এই বিষয়টা খুব ভালোভাবে মনে রাখতে হবে, ক্লিয়ারলি স্পষ্ট একটা ধারণা থাকতে হবে কোন কথাটা, এই যে কন্টেন্ট বেসড সাবজেক্ট হলো দুই ধরনের, একটি হলো কন্টেন্ট বেসড সাবজেক্ট আর একটি হলো স্কিল বেসড সাবজেক্ট। কন্টেন্ট বেসড সাবজেক্ট কোনগুলো, ল্যাঙ্গুয়েজ ছাড়া অন্য যে সাবজেক্টগুলো পড়ানো হয় সেগুলো হলো কন্টেন্ট বেসড সাবজেক্ট। সাপোজ ধরো ম্যাথমেটিক্স পড়ানো হচ্ছে, a+b হোল স্কয়ার, তার ফর্মুলাটা বলতে হবে, এই কন্টেন্ট এটা শিখতে হবে, এটা শিখে এই ফর্মুলাটা আরেকটা সমস্যার সমাধানে প্রয়োগ করতে হবে, সেই দক্ষতা অর্জন করতে হবে, সেই কারণে এটা শেখানো হচ্ছে ফর্মুলাটা, এটা তার কন্টেন্ট, এই বিষয়বস্তুটি তাকে পাঠতে হবে। ইতিহাসে পলাশীর যুদ্ধ নবাব সিরাজের পতনের কারণ কি, ইংরেজদের বিজয়ের কারণ কি, গসিটি বেগমের বিরোধিতার কারণ কি, ধরো এগুলো হলো কন্টেন্ট, তাকে ওই বিষয়টাই জানতে হবে, সেই বিষয়টাই বলতে হবে, লিখতে পারতে হবে। কিন্তু ইংলিশের ক্ষেত্রে কি, ইংলিশের ক্ষেত্রে দেওয়া হলো পলাশীর যুদ্ধ, দ্য ব্যাটেল অফ পলাশী দিয়ে দেওয়া হলো। এখন এই ইংলিশ সাবজেক্টে এটা বলা যাবে না যে সে পলাশীর যুদ্ধ কেন হয়েছিল, নবাব সিরাজের পতনের কারণ কি,
গসিটিভ রেকমেন্ড বি দেওয়ার কারণ কি, এইটা বলার জন্য, এটা শেখার জন্য কিন্তু ইংলিশ বই পলাশের যুদ্ধ দেওয়া হবে না। ইংলিশ বই পলাশের যুদ্ধ দেওয়া হবে কেন? যে যুদ্ধ সম্পর্কে যাতে একজন স্টুডেন্ট কথা বলতে পারে, যাতে সে কিছু লিখতে পারে, কেউ কিছু বললে সেটা শুনে যেন সে বুঝতে পারে। তাহলে লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, এই 4টা স্কিল ডেভেলপ করতে হবে কি ওই প্রেক্ষাপটে, যে ব্যাটল অফ পলাশি দিয়ে দিল তার উপর ভিত্তি করে সে এই সমস্ত 4টা স্কিল ডেভেলপ করবে। এখানে টার্গেট, এখানে তার ইতিহাস মুখস্থ করা টার্গেট না। যেটা ইতিহাস সাবজেক্টের টার্গেট হলো ইতিহাসই মুখস্থ তাকে পারতে হবে, বলতে পারতে হবে। আর ইংলিশ সাবজেক্টে হলো সে ইতিহাসের উপর ভিত্তি করে সে তার ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করবে। এই দুটো ডিফারেন্স। তাহলে একটাতে আমার স্কিল ডেভেলপ করে কি, লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, এই স্কিল ডেভেলপ করে। আর অন্যটাতে হলো যে বিষয়বস্তু দেওয়া আছে সেই বিষয়বস্তু থেকে দক্ষতা অর্জন করে। তাহলে দুই জিনিস। এই যে কন্টেন্ট বেসড সাবজেক্টে সে বিষয়বস্তুর উপর দক্ষতা অর্জন করে, আর স্কিল বেসড সাবজেক্টে সে স্কিল ডেভেলপ করে। সেই স্কিল 4টা স্কিল বলা হয় যে আমরা লিসেনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং, এই 4টা স্কিল। এইটা হলো কন্টেন্ট বেসড এবং স্কিল বেসড সাবজেক্টের মূল পার্থক্য। আমাদের দেশের মাধ্যমিক স্তরে যারা টিচার, মাধ্যমিক স্তরে বা উপরে হতে পারে, যে এই কনসেপ্টটা ক্লিয়ার না টিচারদের কাছে, কন্টেন্ট বেসড সাবজেক্ট কি আর স্কিল বেসড সাবজেক্ট কি। স্কিল বেসড সাবজেক্ট কিভাবে পড়াতে হয়, কন্টেন্ট বেসড সাবজেক্ট পড়াতে সবাই পারে, কিন্তু ইংলিশ টিচাররা যারা ট্রেনিং নাই বা ট্রেনিং ঠিক মতো নেন না, ঠিক মতো শোনেন না কথাবার্তা, তারা এটা বুঝতে পারেন না যে স্কিল বেসড সাবজেক্টের টার্গেট কি এবং এটা কিভাবে পড়াতে হয়। সেজন্য আমাদের দেশের এই শিক্ষা ব্যবস্থা এত বছর ইংলিশ পড়ার পরেও স্টুডেন্টরা লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং এ তাদের ডেভেলপমেন্ট হয় না কেন? কারণ টিচারদের এটা বুঝার ক্ষেত্রে সমস্যা থাকে এবং তারা সেইভাবে এটা পড়ায় না। তারা শুধু চিন্তা করে বইতে এত কিছু দেওয়া আছে কেন, অপ্রয়োজনীয় জিনিস দেওয়া, এই অপ্রয়োজনীয় ছবি, এই শূন্যস্থান পূরণ, এই সেই দেওয়া আছে, পড়ানোর তো কোনো কিছু পাই না। যে প্রাইমারি স্কুল টিচাররা বলে বইতে পড়ানোর তো কিছু নাই, শুধু ডায়লগ দেওয়া, এইসব দেওয়া। কিন্তু এটা কেন দেওয়া হচ্ছে এই কথা। এটা আসলে একটা সমস্যা। আমরা কলেজ লেভেল পর্যন্ত এরকমই মানে এনভায়রনমেন্টে ছিলাম যে আমাদেরকে এই পড়াগুলো শিখতে হবে, এই এক্সারসাইজ গুলো করতে হবে, এইটুকুই। হ্যাঁ, এইটাই কিন্তু আমাদের ওনারাও আমাদেরকে ওরকম ভাবে স্পষ্ট ধারণা দেন নাই। হ্যাঁ, এইটা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সবচেয়ে বড় দুর্বলতা, বিশেষ করে ইংলিশ সাবজেক্টের। যে এই বইগুলোতে বিভিন্ন ছবি কেন দেওয়া থাকে, বিভিন্ন শূন্যস্থান পূরণ দেওয়া থাকে, ডায়ালগ কেন দেওয়া থাকে, এইগুলোর উপর বেস করে করে সে তার স্কিলের যে ল্যাঙ্গুয়েজের যে 4টি স্কিল সেগুলো ডেভেলপ করবে। কিন্তু টিচাররা কি পড়ান স্কুলে গেলে, শুধু কম্প্রিহেনশন কোন জায়গায় আছে খুঁজে সেটা পড়া, তাও আবার সবসময় টেক্সট বুক থেকে না, গাইড বই থেকে। আর সেই জন্য বাংলাদেশ পিছিয়ে গেছে। ওই শ্রীলঙ্কা, ইন্ডিয়া, নেপাল, এই সমস্ত দেশের লোকেরা, ছেলেরা যখন বিদেশে যায় তারা ভালো চাকরি পায়, আর আমাদের দেশের ছেলেরা ভালো চাকরি পায় না। ওদের বেতন থাকে অনেক বেশি, আমাদের দেশের লোকদের বেতন থাকে অনেক কম। কারণ হলো কি, ওই সমস্ত স্টুডেন্টরা ইংলিশ ভালো পারে, ভালো পারার কারণে তাকে একটু গুরুত্বপূর্ণ পদে বসায়, হোটেলে বসালে তাকে ম্যানেজার বানায়, আর আমাদের দেশের ছেলে গেলে ওয়েটার বানায়। কারণ সে তো কিছু বলতে পারে না, অথবা তাকে সুইপার বানায়। ওয়েটার বানাতে কিছু ইংলিশ জানবে, তো ওয়েটার হলে একটু বেতন বেশি, সুইপার হলে বেতন আরো কম। তো আমাদের দেশের ছেলে যেহেতু ইংলিশ পারে না, তো তাকে তো ওই সুইপার হতে হবে। শ্রীলঙ্কা, ইন্ডিয়া থেকে গেলে সে যদি ইংলিশ পারে, সে হয় ম্যানেজার, হয় না হয় ওয়েটার হয়, তো সে ইনকাম বেশি বেশি করে, কারণ হলো সে ইংলিশ জানে। আমাদের দেশের ছেলেরাও ইংলিশ বেশি জানার কথা ছিল। টেক্সট বুক যেভাবে লেখা আছে, কারিকুলাম যেভাবে লেখা আছে, ওইটা সব ঠিক আছে, ওকে, কোনো সমস্যা নাই। কিন্তু মূল সমস্যা আমাদের টিচাররা ওটা যেভাবে পড়ানোর কথা সেভাবে পড়ায় না, এবং অনেকে সেটা জানে না যেটা কিভাবে পড়াইতে হবে। এই আমাদের দেশের মূল সমস্যা। অনার্সের আগে আমরা কলেজ লেভেলে ভাবতাম যে ল্যাঙ্গুয়েজ স্কুলের আসলে ব্যবহারিক কাজটা কি, এটা কি। এই জায়গাটাতে মূল সমস্যা, এই যে এইটাই, এই কন্টেন্ট বেসড এবং স্কিল বেসড সাবজেক্ট, এই বিষয়টা মাথায় রাখতে হবে ভালোভাবে। আচ্ছা, এখানে আমরা দেখি লিখে গেছে কি, আনলাইক আদার কন্টেন্ট বেসড সাবজেক্টস লাইক সায়েন্স, বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ, ইংলিশ ইজ এ স্কিল বেসড সাবজেক্ট। এই ভাষাটাকে বুঝতে হবে। আনলাইক, লাইক হলে হয়তো মতো, আনলাইক মতো না। আনলাইক আদার কন্টেন্ট বেসড সাবজেক্ট, যে অন্যান্য কন্টেন্ট বেসড সাবজেক্ট, অর্থাৎ বিষয়বস্তু ভিত্তিক সাবজেক্ট, যেমন বিজ্ঞান, বাংলাদেশের বিশ্ব পরিচয়, এগুলোর মতো না। ইংলিশ ইজ এ স্কিল বেসড সাবজেক্ট, মানে এগুলোর মতো না, এটার থেকে আলাদা। এইসব জন্য সামনে ব্যবহার করেছে আনলাইক। ইংলিশ ইজ এ স্কিল বেসড সাবজেক্ট। তাহলে আমরা যদি বলি যে স্কিল কন্টেন্ট বেসড সাবজেক্ট কোনগুলো, তার এক্সাম্পল দেওয়া আছে, যেমন সায়েন্স, বাংলাদেশ এন্ড গ্লোবাল স্টাডিজ, এগুলো হলো কি কন্টেন্ট বেসড সাবজেক্ট। আর ইংলিশ ইজ এ স্কিল বেসড সাবজেক্ট হোয়ার ল্যাঙ্গুয়েজ স্কিলস আর প্র্যাকটাইজড উইথ এ ভিউ টু ট্রান্সফর্মিং লার্নার্স ইন্টু কম্পিটেন্ট ইউজার্স অফ ইংলিশ। অর্থাৎ তারা যাদের দক্ষ, কম্পিটেন্ট মানে দক্ষ,
তারা যাতে দক্ষ ব্যবহারকারী হয়ে হতে পারে, অর্থাৎ ইংলিশ বিষয়টা যাতে তারা দক্ষতার সাথে ব্যবহার করতে পারে, সেই উদ্দেশ্যকে সামনে রেখেই এই স্কিল বেসড সাবজেক্ট ইংলিশকে পড়ানো হয়। আচ্ছা, দ্য ন্যাশনাল expectations from the teaching English in Bangladesh in the secondary level are, অর্থাৎ জাতির কি প্রত্যাশা যে সেকেন্ডারি লেভেলে ইংলিশ পড়ানো হবে, সেই ইংরেজি শেখানোর থেকে বাংলাদেশের যে সেকেন্ডারি লেভেল ইংলিশ পড়ানো তার কাছ থেকে জাতির কি প্রত্যাশা, এখানে বলা আছে আর, সেগুলো এক্সাম্পল দিচ্ছে এখানে। টু মেক ইটস লার্নার্স এবল টু কমিউনিকেট ইন ডিফারেন্ট সিচুয়েশনস, যাতে ডিফারেন্ট সিচুয়েশনে সে কি করতে পারে, কমিউনিকেট করতে পারে, তথ্য আদান প্রদান করতে পারে, যোগাযোগ করতে পারে। সেই জন্য তোমরা এখন যদি টেক্সট বুকগুলো দেখো ইংলিশের, যদি ছোট ভাই বোন থাকে কারো বা কেউ কাউকে বাচ্চাকে পড়াতে থাকো ক্লাস 5, 6, 7, 8, 9, 10, দেখো এখানে প্রত্যেকটা সিচুয়েশন দেওয়া আছে, অর্থাৎ একটা মানুষ প্র্যাকটিক্যাল লাইফে কোথায় কোথায় যায়, বাস স্ট্যান্ডে যায়, এয়ারপোর্টে যায়, মার্কেটে যায়, শপিং মল, স্কুল, কলেজ, বিভিন্ন সিচুয়েশনে যে যেতে হয়, বিভিন্ন সিচুয়েশন যে মোকাবেলা করতে হয়, ওই সমস্ত সিচুয়েশনে সে কিভাবে ইংলিশে কথাবার্তা বলবে, সেই সমস্ত বিষয়গুলো বস্তুগুলোই আমাদের এখন টেক্সট বুকে দেওয়া আছে, যেগুলো আগে ছিল না। আগে গল্প কবিতা দেওয়া ছিল, সেগুলো মুখস্থ করতে লিখতো, কিন্তু সেই গল্প মুখস্থ করে লিখে বাস্তব জীবনে গিয়ে সেই ইংলিশটা সহজে প্রকাশ করা যায় না, যে ওই সিচুয়েশনে আমার কি ইংলিশ শব্দটা ব্যবহার করতে হবে। এই ইংলিশ শব্দটা শিখতে হলে আমার এই বর্তমান যে টেক্সট বুকগুলো দেওয়া আছে, এই টেক্সট বুকগুলো যে একটা স্টুডেন্ট নরমালি, 12 সালের পর থেকে, হ্যাঁ, এখন যদি স্টুডেন্টগুলো নরমালি টেক্সট বুকগুলো পড়ে যায়, সে কিন্তু অটোমেটিক্যালি বিদেশে একটা সিচুয়েশনে ছেড়ে দিলে সে মোটামুটি মানের যদি হয়ে থাকে, বই কিছুটা পড়ে থাকে ইংলিশ বই, ওই সবগুলো জায়গা রিডিং, তাহলে সে দেখা যাবে যে অটোমেটিক্যালি সে কমিউনিকেট করতে পারছে, সে বুঝতে পারবে না যে সে কেন এটা পারে, যে ওই টেক্সটগুলো সে পড়ে আসছে। সেই জন্য দেখা যাবে তাকে ওই সিচুয়েশন নিয়ে দিলে, ওই এয়ারপোর্টে ছেড়ে দিলে অথবা মার্কেটে ছেড়ে দিলে, শপিং মলে ছেড়ে দিলে বা কোনো প্রতিষ্ঠানে ছেড়ে দিলে বা কোনো জায়গায় রাস্তা কিভাবে খুঁজতে হবে, গিভেন ডিরেকশন, এগুলো কিন্তু সে কম বেশি কাজ চালিয়ে যেতে পারবে যদি আমাদের টেক্সট বুকগুলো পড়ে। সেই উদ্দেশ্যে আমাদের বইগুলো দেয়া, কিন্তু দুঃখজনক ব্যাপার সত্য যে সেইগুলো সবগুলো আমাদের দেশে টিচাররা ওগুলো পড়ান না, সেই জন্য ওই স্টুডেন্টরা তাদের স্কিল ডেভেলপ করতে পারে না। সেই জন্য আমাদের বৈদেশিক মুদ্রা আয়ের ক্ষেত্রে অনেক সমস্যা হয়। আর না হয় শুধু টেক্সট বুক যদি মাধ্যমিক পর্যায়ে টিচার বাংলাদেশ ঠিক মতো পড়াতেন, তাহলে বাংলাদেশে যেই পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জিত হয়, তার চেয়ে 2 গুণ বা 3 গুণ বৈদেশিক মুদ্রা আমাদের দেশের লোকজন অর্জন করতে পারতো, কারণ তারা 9-10 বা ইন্টারমিডিয়েট পড়ালেখা করে বিদেশে চলে যায়, অনেকে পড়ালেখা করে না, কিন্তু ওই ইংলিশে ওই যেটা বইয়ে ছিল সেটা তার বাস্তব জীবনে প্রয়োগ করতে পারে না, সেজন্য সে যথাযথ তার সম্মানই অর্জন করতে পারে না। সেটা ঠিক মতো করলে কারণ এখানে টেক্সট বুকের চেয়ে আমাদের যে অ্যাডভান্স লার্নার বইটা সেটা বেশি গ্রহণযোগ্যতা পায়, কারণ ওখানে মডেল কোশ্চেন থাকে, ওগুলো পড়ে জিপিএ ভালো হবে, এরকম এগুলি সমস্যা আমাদের মূল আর কি শিক্ষাতে। আচ্ছা, এবার দেখি আমরা আর কি আছে। স্পিক অ্যাবাউট এ টপিক, পারসন, পিকচার, গিভ স্পিচ ইন ফ্রন্ট অফ অডিয়েন্স, অর্থাৎ আমাদের বইতে যেগুলো আছে যেভাবে তারা এগুলো কি করতে পারে, স্পিক অ্যাবাউট এ টপিক, বিভিন্ন টপিক দেওয়া আছে, ন্যাশনাল মেমোরিয়াল ডে এরকম দেওয়া আছে, শহীদ দিবস, যেরকম বিভিন্ন টপিকগুলো দেওয়া আছে আর কি, পহেলা বৈশাখ, এগুলো সম্পর্কে যাতে তারা কথা বলতে পারে, বা কোনো পার্সন সম্পর্কে, আমাদের বিভিন্ন পার্সন সম্পর্কে কিন্তু বইতে দেওয়া আছে, বিখ্যাত ব্যক্তি সম্পর্কে টেক্সট বুকে লেখা আছে, তাদের সম্পর্কে কথা বলতে পারে, বা পিকচার, কোনো পিকচার দেখে যেন তারা কিছু বলতে পারে, গিভ স্পিচ ইন ফ্রন্ট অফ অডিয়েন্স, লোকজনের সামনে যেন কথা বলতে পারে অর্থাৎ বক্তৃতা দিতে পারে, এগুলো। কনভার্স উইথ আদার স্পিকার্স কম্পিটেন্টলি, রিড ডিফারেন্ট টাইপস অফ টেক্সট, বিভিন্ন রকমের টেক্সট দেওয়া আছে, বিভিন্ন বিষয়বস্তু দেওয়া আছে, সেগুলো সে যেন পড়তে পারে। ফর এক্সাম্পল নিউজ পেপার, স্টোরি, আচ্ছা, এক্সাম্পল নিউজ পেপার, স্টোরি বুকস, নোভেলস, লেটার্স, অ্যাপ্লিকেশনস, রাইট সিভি, ইমেলস, কম্পোজিশনস অন এনি টপিক এটসেট্রা। এই টার্গেটগুলো সামনে রেখেই কারিকুলামটা রচিত হয়েছে এবং সেই আলোকে টেক্সট বুকগুলো লেখা। আচ্ছা, আরো কি কি আছে আমাদের এক্সপেকটেশন, এগুলো সরাসরি কারিকুলামে দেওয়া আছে। আমাদের হ্যাঁ, বিগত বছরের প্রশ্নে একটা প্রশ্ন ছিল যে রাইট দ্য মেইন ফিচার অফ কারেন্ট ন্যাশনাল কারিকুলাম ফর ইংলিশ ইন দ্য সেকেন্ডারি লেভেল। মেইন ফিচার স্যার এতক্ষণ যা বললেন সেগুলোই, মানে সেগুলো শিখতে পারবে, কি করতে পারবে, এটা কি মেইন ফিচার? হ্যাঁ, মেইন ফিচার। ওখানে এখানে তো আমি স্লাইড আকারে পড়াচ্ছি, তোমাদেরকে যে কপিটা দিয়েছিলাম আগে, সফট কপি, যে ন্যাশনাল কারিকুলাম, ওখানে দেখবো লার্নিং আউটকামস কি দেওয়া আছে, ওইটা একটু সামনের দিকে পড়লেই হবে, আমরা সেটা নিয়ে আবার সেটা সামনে খুলে আবার সেটা নিয়ে কথা বলবো। ওইখানে দেখবে কিছু আছে যে লার্নিং আউটকামস, এই যে এইমস এন্ড অবজেক্টিভস কারিকুলামের, এই সমস্ত বিষয়বস্তু ওখানে বলা আছে।
তো এগুলো একটু পড়লে ওটা পারা যাবে। আচ্ছা, আমরা দেখি আরো কি কি আছে এখানে। এই কারিকুলাম এক্সপেকটেশন আরো কি আছে। স্টুডেন্টস উইল লার্ন বাই ডুইং, যে সে করে শিখবে। গ্রামার উইল বি টট ইমপ্লিসিটলি, ইমপ্লিসিট একটা হলো এক্সপ্লিসিট, একটা হলো ইমপ্লিসিট। Taught implicitly, where the structural and functional aspects will be presented systematically and in carefully graded manner. আচ্ছা, এই যে ইমপ্লিসিট কথাটা বলা হয়েছে এখানে, ইমপ্লিসিটলি মানে হলো সে অজান্তে অবচেতন মনে গ্রামারটা শিখবে। এক্সপ্লিসিটলি হলো গ্রামারটাকে আলাদা করে স্বতন্ত্রভাবে শেখানো। আর ইমপ্লিসিটলি হলো এটার ভিতরে অন্তর্নিহিত থাকবে, ভিতরেই থাকবে, তার মধ্য থেকে সে প্র্যাকটিস করে ইংলিশটা শিখবে। আবার বলা হচ্ছে অ্যান্ড কেয়ারফুলি গ্রেডেড ম্যানার, যে কেয়ারফুলি যেতে হবে। আমি যদি বয়েজ চেঞ্জ ক্লাস 6-এ পড়াই, 7-এ যদি পড়াই, তো নিশ্চয়ই 6-এর যেখানে যে কঠিন কঠিন শব্দ ব্যবহার করা হবে, 7-এর শব্দ সেই কঠিন হবে না, সেটা আরেকটু বেশি কঠিন হবে। 8-এ উঠলে আরেকটু কঠিন হবে। আর 6-এর সেন্টেন্সটা যত সহজ হবে, 7-এর সেন্টেন্স হয়তো একটু কঠিন হতে পারে, 8-এর একটু কঠিন হতে পারে। এইভাবে আস্তে আস্তে গ্রেডে যত উপরে হবে, ওই মানটাও সেন্টেন্সের ধরন কাঠিন্যের যে মাত্রা একটু উপরের দিকে যাবে। এটা কেয়ারফুলি গ্রেড অনুসারে সেটা হবে। গ্রামার অ্যান্ড ভোকাবুলারি আর টু বি প্রেজেন্টেড ইন রিয়েল লাইফ কনটেক্সট, বাস্তব জীবনের আলোকে। এই কনটেক্সট হলো একটা সিচুয়েশন, যে বাস্তব জীবনের আলোকে সে ভোকাবুলারিগুলো এবং গ্রামারগুলো দেওয়া হবে। যেমন আমি কেউ লিখলো, এই মুহূর্তে আমরা কি করি, আই রিড এ বুক। যেমন যে কেউ বললো যে আই ইট রাইস, তখন এক্সাম্পল ছিল আই ইট রাইস। আই ইট রাইস, এখন তো সে আই ইট রাইস এটা হচ্ছে না, সে তো এই কাজটা এখন করছে না, তাহলে এটা তো রিয়েল হচ্ছে না এই মুহূর্তে। তো রিয়েল হবে কি, যেমন আই রিড এ বুক, এটা প্র্যাকটিক্যালি হচ্ছে, সাথে সাথে হচ্ছে। এটা এরকম আর কি, যে রিয়েল লাইফের সাথে বা যেই কথাবার্তাগুলোই হোক, যেই কথাটা বাস্তব জীবনে প্রয়োগ করা হয়, সেইটার সাথে যেন সম্পর্ক থাকে পড়ানোর সাথে। আচ্ছা, দো দেয়ার আর সাম সেম গ্রামার পয়েন্টস ইন দ্য সিলেবাস অফ ডিফারেন্ট গ্রেডস। এই গ্রেডস বলতে ক্লাস বোঝাচ্ছে, ডিফারেন্ট ক্লাস, অর্থাৎ 6, 7, 8, 9, 10। তো বলা হচ্ছে কি, গ্রামার আমরা যেটা দেখতে পারি যে দো দেয়ার আর সাম সেম গ্রামার পয়েন্টস, একই গ্রামার রয়েছে কি ইন দ্য সিলেবাস অফ ডিফারেন্ট গ্রেডস, বিভিন্ন ক্লাসের সিলেবাসে একই গ্রামারের পয়েন্ট রয়েছে। যেমন ধরো টেন্স বিভিন্ন ক্লাসে থাকতে পারে, ভয়েস চেঞ্জ একাধিক ক্লাসে থাকতে পারে, ন্যারেশন একাধিক ক্লাসে থাকতে পারে। তো কেন দেওয়া হচ্ছে, দিজ আর টু বি প্রেজেন্টেড কাভারিং ভ্যারাইড রেঞ্জ অফ সিচুয়েশনস, যাতে ভিন্ন ভিন্ন সিচুয়েশন কাভার করতে পারে, সেই জন্য দেওয়া হয়েছে। সাম নিউ ভোকাবুলারি উইল বি টট অ্যান্ড সাম অলরেডি লার্নড ভোকাবুলারি উইল বি রিপিটেড। কিছু নতুন ভোকাবুলারি শিখবে, আর কিছু যা পুরনো শেখা হয়েছিল সেগুলো রিপিট হবে। রিপিট করে করে মানুষ শিখবে, কারণ তাকে মস্তিষ্কে ধারণ করতে হলে, লার্নিংটা পার্মানেন্ট করতে হলে তাকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। এই জন্য এটাকে আবার রিপিট করে সে প্র্যাকটিস করবে, এই জন্য এটা আবার শিখতে হবে। এই জন্য একই জিনিস কয়েকবার দেওয়া হয়েছে বিভিন্ন ক্লাসে। ইউজ অফ অডিও ভিজুয়াল ম্যাটেরিয়ালস হ্যাজ বিন স্ট্রংলি রিকমেন্ডেড ইন টিচিং লার্নিং, যে আমরা ভিডিও ব্যবহার করব, অডিও ব্যবহার করব, এটাকে খুব শক্তভাবে বলা হয়েছে, এগুলোর জন্য ব্যবহার করতে পারি। তাহলে কি করতে হবে, স্টুডেন্টরা কি করবে, যে রিয়েল লাইফ সিচুয়েশনটা সে শুনবে। অর্থাৎ যে একজন নেটিভ স্পিকার, আমি যখন একটা ভিডিও প্লে করব, তার যে প্রনাউন্সিয়েশন বিদেশি লোক, আমার প্রনাউন্সিয়েশন সেরকম হবে না। তার প্রনাউন্সিয়েশন কি, একটা স্টুডেন্ট যখন তাকে শুনবে সেইটা কেমন হয় সেটা সে বুঝতে পারবে এবং সেটা সে শেখার চেষ্টা করবে। এই জন্য আমাকে অডিও ভিডিও ভিজুয়াল ম্যাটেরিয়াল ইউজ করতে হবে। সিস্টেমেটিক ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস, প্রনাউন্সিয়েশন, স্ট্রেস অ্যান্ড ইন্টোনেশন হ্যাভ বিন এন্ডোর্সড, এগুলো কিন্তু এখানে যুক্ত করা হয়েছে। এই ক্লাস 6, 7-এ আছে, আরও নিচের ক্লাসও আছে, 4, 5-এ আছে, প্রনাউন্সিয়েশন, স্ট্রেস, ইন্টোনেশন এগুলো আছে। টিচার্স আর এক্সপেক্টেড টু বি কম্পিটেন্ট ইন অল 4 ল্যাঙ্গুয়েজ স্কিলস so as to teach learners confidently. টিচারকেও কম্পিটেন্ট হতে হবে, আর যাতে সে দক্ষতার সাথে পড়াতে পারে। দ্য কারিকুলাম এমফাসাইজেস অন মিনিমাইজিং, এই যে এখানে জেড দিয়ে লেখা হইতো, এই জন্য এখানে জেড দিয়ে লেখা যেত, আর এস দিয়ে হয়, জেড দিয়ে হয়। দ্য টিচার স্টুডেন্ট রেশিও অ্যালং হুইচ ইজ এ লিডিং ফ্যাক্টর ফর সাকসেসফুল লার্নার্স ইন্টারেকশনস, মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন অফ দেয়ার অ্যাচিভমেন্টস। এখানে আমাদের একটু গ্যাপ রয়ে গেছে আমাদের দেশে, যে টিচার স্টুডেন্ট রেশিওটা সেভাবে হয় না, কারণ স্টুডেন্ট আমাদের সংখ্যা বেশি, অন্যান্য দেশে কম স্টুডেন্টকে নিয়ে পড়ায়, আমাদের দেশে বেশি স্টুডেন্ট নিয়ে পড়াতে হচ্ছে স্কুলগুলোতে, এটা একটা প্রবলেম। আচ্ছা, আর কি আছে, দ্য অবজেক্টিভস মেনশন ইন দ্য কারিকুলাম আর, এই দেখো এগুলো পড়তে হবে, যেগুলো যে আমাদের অবজেক্টিভস গুলো কি, কারিকুলামে আমাদের কি কি অবজেক্টিভ দেওয়া আছে, যে 2-4টা অবজেক্টিভ লিখতে বলা হয়। টু গাইড স্টুডেন্টস ডেভেলপ কম্পিটেন্স ইন অল 4 ল্যাঙ্গুয়েজ স্কিলস, দ্যাট ইজ আই মানে দ্যাট ইজ লিসেনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং। টু হেল্প স্টুডেন্টস টু ইউজ দ্য কম্পিটেন্স ফর ইফেক্টিভ কমিউনিকেশন ইন রিয়েল লাইফ সিচুয়েশন, বাস্তব জীবনে। এরপরে আছে কি,
to help students acquire appropriate language and communicative competency for the next level of education, পরবর্তী স্তরের জন্য যাতে যথাযথ যোগ্যতা সে অর্জন করতে পারে, অর্থাৎ 6 এ পড়ে যদি 7 এ পড়ালেখা চালিয়ে যেতে পারে সেই যোগ্যতা অর্জন করতে পারে এরকম। টু সাপোর্ট them again accuracy, টু গেইন accuracy, যাতে তার accuracyটা অর্জন করতে পারে, যথাযথভাবে সেটা শিখতে পারে। টু facilitate learners to be skilled human resources by using English language appropriately, তাকে সেই সুযোগ দিতে হবে যাতে সে ইংরেজি ভাষাটা ব্যবহার করে একটা দক্ষ মানব সম্পদে পরিণত হতে পারে। আমাদের টাইম কি শেষ? আচ্ছা, এরপর লার্নিং আউটকামস কি? এইমিং অ্যাট অ্যাটেনিং দিস অবজেক্টিভস it is planned that the learners will be supported to demonstrate the following learning outcomes or learners will be able to, এই লার্নিং আউটকামস এগুলো তোমাদেরকে একটু পড়ে নিতে হবে। লার্নিং আউটকামস গুলো কি কি আছে? তোমরা কি লাইনে আছো এখন? হ্যালো, আচ্ছা, টাইম তো শেষ হয়ে যাওয়ার কথা মনে হয়, এরকম দেখাচ্ছে রিমেইনিং মিটিং টাইম। আচ্ছা, আমার 2 মিনিট আর আছে। হ্যাঁ, আরেকটু সময় আছে, আমরা এর মধ্যে শেষ করব। আচ্ছা, এই লার্নিং আউটকামস গুলো কি এখানে দেওয়া আছে? ফলো ইনস্ট্রাকশনস, কমান্ডস, রিকোয়েস্ট, অ্যানাউন্সমেন্টস এটসেট্রা এন্ড অ্যাক্ট অ্যাকর্ডিংলি, যে এই সমস্ত কমান্ড গুলো তারা ফলো করতে পারবে এবং সেই অনুসারে কাজ করতে পারবে। তার মানে কি, ডানে যেতে বললে ডানে যাবে, বামে যেতে বললে বামে যাবে, বসতে বললে দাঁড়াবে, এরকম হবে না। দাঁড়াতে বললে বসবে, এরকম হবে না। বসতে বললে বসবে, দাঁড়াতে বললে দাঁড়াবে। এটা কি বলা হচ্ছে? অ্যাক্ট অ্যাকর্ডিংলি। রিকগনাইজ এন্ড ইউজ ইংলিশ সাউন্ডস, স্ট্রেস এন্ড ইন্টোনেশন অ্যাপ্রোপ্রিয়েটলি, যেমন সিট আর সিট একটু পার্থক্য আছে। হিল, হিল, এর মধ্যে পার্থক্য আছে উচ্চারণে। রিড, রিড, পার্থক্য আছে, যাতে এটা সে বুঝতে পারে কোনটা দিয়ে কি শব্দ বোঝায়, কোনটার কি অর্থ। আন্ডারস্ট্যান্ড অ্যান্ড এনজয় স্টোরিজ, পোয়েমস অ্যান্ড আদার টেক্সট, ইন্টারেক্ট থ্রু শর্ট টক্স অ্যান্ড সিম্পল ডায়ালগ, ছোট ছোট কথাবার্তায় অংশগ্রহণ করতে পারবে। কনভারসেশনস অ্যান্ড ডিসকাশনস, আলাপ আলোচনা। আরও আছে রিড অ্যালাউড টেক্সট উইথ প্রপার প্রনাউন্সিয়েশন, স্ট্রেস অ্যান্ড ইন্টোনেশন, ঠিক মতো পড়তে পারে তাল্লয় বজায় রেখে। আন্ডারস্ট্যান্ড রিটেন ইনস্ট্রাকশনস অ্যান্ড টেক্সট থ্রু সাইলেন্ট রিডিং, রাস্তাঘাটে সাইনবোর্ড দেওয়া আছে, লেখা আছে ইংলিশে, কি লেখা আছে, কি নির্দেশনা দেওয়া আছে, যাতে সেটা পরে বুঝতে পারে, অথবা ওষুধের প্যাকেটে কি লেখা আছে ইংলিশে, এটা যেন সে পড়তে পারে, বুঝতে পারে। ইউজ ডিকশনারি অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য টেবিল অফ কন্টেন্ট অফ এ বুক, বইয়ের যে সূচিপত্র ইংলিশে দেওয়া আছে সেটা যেন সে বুঝতে পারে। রাইট অ্যান্সার্স টু কোশ্চেন্স, শর্ট কম্পোজিশনস, তার মানে প্যারাগ্রাফে আছে, লেটার্স, এগুলো যেন সে লিখতে পারে। ইউজ প্রপার পাংচুয়েশন মার্কস, যথাস্থানে যেন বিরাম চিহ্নের ব্যবহার করতে পারে। এগুলো হলো লার্নিং আউটকামস। তাহলে এখানে আমাদের কারিকুলামের এক্সপেকটেশনস কি, কারিকুলামের লার্নিং আউটকামস কি, কারিকুলাম কি, কারিকুলামের প্রয়োজন কোন, আমাদের কারিকুলামে কি বলা আছে, এই সমস্ত কথাবার্তাগুলো এই স্লাইডগুলোতে দেওয়া আছে মোটামুটি। তো তোমরা যদি এগুলো পড়ো তাহলে কারিকুলাম সম্পর্কে একটা ধারণা পাওয়া যাবে। তার পরবর্তীতে আমরা দেখব যে কারিকুলামের যে নম্বর বিভাজন, কোন সাবজেক্টে কয়দিন ক্লাস থাকবে, কোনটাতে কত নম্বর দেওয়া থাকবে, তো সেগুলো আমরা একটু দেখে নিব পরবর্তীতে। তো আজকে এই পর্যন্ত। যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারো। যদি তোমাদের কোনো কোশ্চেন না থাকে আমরা শেষ করব, আমাদের সময় 1 মিনিটের কম আছে। তো সবাইকে ধন্যবাদ। আমরা কারিকুলামের এই স্লাইডগুলো আমি গতকালকে দিয়েছি মেসেঞ্জারে, ওখানে। হ্যাঁ বলো। আমাদের মেসেঞ্জার গ্রুপে যে স্যার ছবি দিয়ে